আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আগামী 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর 3 দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করে একথা বলেন তিনি। একই জেলায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে সরকার প্রধান বলেন, নির্বাচনে পরাজয় সহ্য করতে না পেরে রাস্তায় জ্বালাও পোড়াও করছে একটি পক্ষ। আয়ুব আলীকে সাথে নিয়ে রনি রায়হানের ক্যামেরায় ইফতেখার রেজা রিপোর্ট। দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম 1914 সালে দারোগা রফিজুল্লাহর হাত ধরে ভারতের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালে কাজের শিমলা গ্রামে আসেন। সেখানে অবস্থান করেন বেশ কিছুদিন। প্রায় 2 দশক পর রাষ্ট্রীয়ভাবে কবির জন্ম উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান ও গৌরবের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় যদি স্মরণ না করা যায়, তাহলে জাতি হিসেবে দৈন্যতা প্রকাশ পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। সরকার প্রধান বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন যাতে আর না হয় সেজন্য সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করছে সরকার। একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। এর আগে ত্রিশাল উপজেলায় বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সরকার প্রধান অভিযোগ করেন, যারা দেশে অরাজকতার চেষ্টা করছে তাদের সাথে স্বৈরাচারের আঁতাত রয়েছে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে। যারা দেশের মানুষকে সাথে নিয়ে থাকবে তারাই দেশকে নিরাপদ রাখবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খরা ও অনাবৃষ্টি মোকাবেলায় সরকার হাতে নিয়েছে খাল খনন ও পুনঃখননের কাজ। খাল খনন হলে সংরক্ষিত থাকবে বর্ষার পানি, আর সেই পানি ব্যবহার হবে সেচের কাজে। গ্রামীণ অর্থনীতিতে আসবে গতি, দেশের প্রান্তিক মানুষ হবে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ। রামিসাকে ধর্ষণ করে হত্যা মামলার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। বিকেলে এই রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, রোববার আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। গত 19 মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। বুধবার আদালতে তোলা হলে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ওই রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট কি হস্তান্তর করছেন নাকি? হ্যাঁ, আমাদের রিপোর্ট এখানে আমাদের ল্যাবের কাজ কমপ্লিট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে যাওয়ার ওখানে চলে গেছে। মামলার আয়ু কখন দিয়েছেন ভাইয়া? আজকে পাঠানো হয়েছে। ঈদকে ঘিরে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস, রেল ও লঞ্চ টার্মিনালে বাড়ছে যাত্রীর ভিড়, তবে নেই তেমন কোনো অভিযোগ। এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। নৌপথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানিং কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
যাত্রী চাপ থাকলেও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি কোথাও। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রিপোর্ট করছেন আবির আহমেদ। ঈদের ছুটি শুরুর একদিন আগেই ঢাকা ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে রেল সচিব জানান, অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী স্টেশন ছেড়েছে। যাত্রাও ছিল স্বাভাবিক। 3 স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মতোই আমরা করেছি। এটা আরও স্ট্রেংথেন করেছি লোকবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে। যেটা হচ্ছে যে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়। আপনারা জানেন এই মুহূর্তে যে আমরা এই ব্যবস্থাটা আমরা রেখেছি। এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়। এগুলো দিকে আমরা তৎপর আছি। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, মাঝ নদীতে ট্রলার বা ছোট নৌকা থেকে যাত্রী ওঠানো বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক টহল ও নজরদারি করেছে কোস্টগার্ড। 2 সপ্তাহের অধিক সময় আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, আনসার এবং আরও ফায়ার সার্ভিসের লোকজনদেরকে নিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি, যাতে কোনোভাবেই কোনো লোক আমাদের বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত যে স্থান আছে লঞ্চঘাটের, সেই স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে এই সমস্ত লঞ্চে আরোহণ করতে না পারে। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে বেশিরভাগ পরিবহনে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হয়েছে বলে জানায় যাত্রীরা। ঈদের 1 সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, সেখানে এখানে তেমন একটা ভিড় দেখছি না। এখানে নর্মালি সব ঠিকভাবে যাচ্ছে আর কি। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে, ওই সুবাদে আমি আশা করি ইনশাআল্লাহ আগের তুলনায় যানজট অনেকটাই কম হবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে পুরো দমে বেচাকেনা শুরু হয়েছে হাটগুলোতে। যদিও দাম বেশি কম নিয়ে ক্রেতা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। আর প্রাণী সম্পদ দপ্তর বলছে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি। রাজশাহী থেকে সম সাজু ও পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সিটি হাট সহ বিভিন্ন উপজেলা ও গ্রামীণ পশুর বাজারে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যাপারীরা গরু কিনতে আসছেন সিটি হাটে। তবে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার বেশি দাম চাচ্ছে বিক্রেতারা। ফলে হাটে যেভাবে গরু উঠেছে সেই তুলনায় বিক্রি অনেক কম। ওনারা বলতেছে কেনা বেশি, এই জন্য দাম বেশি যাচ্ছে। তো আশা করছি যে এই দাম থাকবে না, আমরা আর একটু কমে পাবো। আজকে প্রথম এসেছি, তবে যে গরুগুলো দেখছি এগুলো দাম বেশি বলে মনে হচ্ছে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পাবনার পশুর হাট। কিন্তু এবার পাবনায় চাহিদার চেয়ে পশুর সরবরাহ প্রায় দ্বিগুণ হয়, তুলনামূলক দাম কম। বিক্রেতারা বলছেন বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি। গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেশি হয়েছে বলেও জানান বিক্রেতারা। এখন দু একটা কাস্টমার দেখা যাচ্ছে গরুর যেরকম মনে করেন দাম করছে, আমাদের চাহিদা খরচ হিসাবে মেটতেছে না। বড় যে গরুগুলা এইগুলোর দাম একটু সাশ্রয়, মানে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকার কারণে যারা বিক্রি করতেছে তারা দামটা একটু মাত্রা অতিরিক্ত চাচ্ছে। নিজে পুষিয়ে কষ্ট করে নিয়ে আইছে, সেভাবে আশা করে দাম পাচ্ছে না। পার্শ্ববর্তী দেশ থেকে গরু দেশের বাজারে আসলে ক্ষতির মুখে পড়বেন বলে জানান খামারিরা। তাই সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। দেশের ব্যাংক খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয় বলে জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। এমন বাস্তবতার মধ্যেও 25 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে 60,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ ব্যবহার হবে বন্ধ কারখানা চালু করতে। সেলিম মালিকের রিপোর্ট। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্যাকেজটির আওতায় 7% সুদে ঋণ নিয়ে বন্ধ কারখানা চালু করতে পারবে বৃহৎ শিল্প গোষ্ঠী। তবে ছোট উদ্যোক্তাদের গুনতে হবে তুলনামূলক বেশি সুদ। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। গভর্নর জানান, ব্যাংক খাত থেকে চুরি হওয়া অর্থ উদ্ধার সহজ নয়, তবে অর্থনীতি গতিশীল করার স্বার্থে সহায়তা প্যাকেজ হাতে নিতে হয়েছে। 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে, এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এনপিএল নর্মাল ডেফিনেশনে হচ্ছে বিজনেস ফেইলিওরের কারণে তৈরি হয় এনপিএল। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। সো ওইটা আপনাদের মাথায় রাখতে হবে যে এইটা কোনো ওই ধরনের প্রপার ডকুমেন্ট নাই যে ঠিক আছে 100 টাকা এক্স নিয়েছে, এক্সের কাছেই 100 টাকা আছে, তা নাই। প্যাকেজ বাস্তবায়নে 19,000 কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আর সরকারি খাত থেকে আসবে আরও 41,000 কোটি টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 2009 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 17 ফেব্রুয়ারি পর্যন্ত এলজিআরডি মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। আজ সচিবালয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান। গত 12 মে গঠিত এই কমিটি সারা দেশের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তদন্ত করে পরবর্তী 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কিছু অনিয়মের তথ্য তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগের সময়ে পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের নামে কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শুধুমাত্র মৌখিক নির্দেশে পুরো জেলার সব ধরনের উন্নয়ন কাজ গত 1.5 বছর ধরে বন্ধ আছে। সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর ছাড়াই শুধুমাত্র নিজের স্বাক্ষরে ফাইলের অনুমোদন দিয়েছেন উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এসব বিষয়েও তদন্ত হবে। যে কোনো প্রকল্পের আগে জনগণের সুবিধার কথা চিন্তা করে তা বাস্তবায়ন করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইইবি এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক, এমনভাবে বুঝে শুনে প্রকল্প বাস্তবায়ন করতে হবে যাতে জনগণের টাকা কোনোভাবেই অপচয় না হয়। গত ফ্যাসিস্ট শাসন আমলে পিরোজপুর জেলায় কোনো কাজ না হলেও 3,500 কোটি টাকা লোপাটের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। পবিত্র হজ প্রসঙ্গ। আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র নগরী মক্কার কাবা ঘরে হাজিদের ঢল, ইবাদত বন্দিগিতে মুখর পবিত্র নগরী মক্কা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে রোববার থেকে। এশার নামাজের পর হজ যাত্রীরা মিনায় যাওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ বছরের হজ। পবিত্র হজকে সামনে রেখে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজ যাত্রীরা। আইন শৃঙ্খলা সহ ওনাদের এখানে সামগ্রিক কার্যক্রম হাজিদের খেদমতে এক কথা বলে যে চমৎকার উদ্যোগ নিয়েছেন, আমরা ওনাদের জন্য দোয়া করি। আরাফা, মুজদালিফা, মিনা, জামারাত যতগুলো কাজ আছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করেন। হজ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশি প্রতিনিধি দল। এবছরের হজের মাসায়ের অর্থাৎ মিনা, আরাফা, মুজদালিফা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে সমস্যাগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। অন্যান্য যে কোনো সময় তুলনায় এবার সেবার মান অনেক উন্নত হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আগের বছরগুলির তুলনায় এখনকার সেবার পদ্ধতির মান অনেক উন্নত আলহামদুলিল্লাহ।
রুগীরা নিজেরই বলেছেন, তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমি এই জন্য অত্যন্ত আনন্দিত। এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন 4 বাংলাদেশি। হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 24 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ 22 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 50-60 জনকে আসামি করে মামলা করেছে ছাত্রদল। দুপুরে ঝিনাইদহ সদর থানায় হামলার অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। এর আগে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের 8 জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 110 জনের বিরুদ্ধে এনসিপি কেন্দ্রীয় নেতা তারেক রেজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। হানিফ ফ্লাইওভারের নিচের 500 মিটার এলাকার সৌন্দর্য বাড়াতে 3.5 কোটি টাকা গচ্চা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাড়তি ব্যয় হয়েছে প্রায় প্রতিটি কাজে। পানির পাম্প বসানোর নামে লোপাটের অভিযোগ আছে প্রায় 1/2 কোটি টাকা। আছে বৃক্ষরোপণ না করে কয়েক লাখ টাকা লুটের অভিযোগও। এসব অনিয়ম আর দুর্নীতি হয়েছে দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগের অন্তত 6 জন কর্মকর্তার প্রত্যক্ষ মদদে। নবনিযুক্ত প্রশাসক বললেন, দায়ীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসনিক ব্যবস্থা নেবেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। হানিফ ফ্লাইওভারের নিচের এমন গুমোট পরিবেশ দেখলে থমকে দাঁড়াতে হয়। ছিন্নমূল মানুষের আনাগোনা তো আছেই, পুরো এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নগর ভবন থেকে মাত্র কয়েক গজ দূরে ফ্লাইওভারের নিচের এই অপরিচ্ছন্ন পরিবেশটাকে পাল্টে দিতে সিটি কর্পোরেশনের কর্তারা খরচ করেছেন প্রায় 3.5 কোটি টাকা। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, পুরো প্রকল্পটি ছিল 9-6 সাজানো। নথিতে এক আর মাঠ পর্যায়ে কাজের ভিন্নতা ব্যাপক। অসঙ্গতি শুরু যখন জানা যায় 500 মিটার এলাকার 14টি পিলারের 9টিতে এই নিম্নমানের চিত্র অঙ্কনের ব্যয় প্রায় 49 লাখ টাকা। কাজ শেষের 4 মাসের মাথায় যা এখন বিবর্ণ। লুট হয়েছে সাবমার্সিবল পাম্প বসানোর পুরো অর্থই। 7.5 হর্স পাওয়ারের পাম্প কেনার ব্যয় দেখানো হয়েছে 32 লাখ টাকা, যা বাজার মূল্যের প্রায় দ্বিগুণ। সৌন্দর্য বর্ধন প্রকল্পের সব অনিয়মই হয়েছে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে। এমন অবাস্তব ব্যয়ের কারণ জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেমকে না পেয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের কক্ষে যাই আমরা। ক্যামেরা নিয়ে প্রবেশের বাধা দিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দায় দিয়েছেন অন্যদের উপর। এটা আপনি বলে আমি এখন কথা বলার জন্য প্রিপেয়ার। আপনি যে পাম্পটা বসাইছেন উইনারের পাম্প, সেই উইনারের পাম্পটা তো সামনে ছিল না। এটা আমি ভাই বিদ্যুৎ বিভাগ থেকে লাগাইছে, এখন ওনাদের সাথে আমার কথা বলে দেখতে হবে তারা কী লাগাইছে, কারণ পাম্পের আইটেম তো বৈদ্যুতিক আইটেম। এটা ভাই আমি ফাইল লিখে বলতে পারবো। এখানেই শেষ নয়, প্রকল্পের আওতায় প্রায় 1100 গাছ লাগানোর কথা ছিল কর্মকর্তাদের, অথচ পুরো এলাকা ঘুরে দেখা যায় মাত্র 106টি গাছ। প্রকল্পে উল্লেখিত গাছের তালিকার সাথেও মিল নেই ফ্লাইওভারের নিচে ধুঁকতে থাকা গাছগুলোর, যার সত্যতা নিশ্চিত করেছেন এই উদ্ভিদ বিজ্ঞানীও। এই গাছগুলো তাদের নির্ধারিত গাছ না, এই বিষয়ে কনফার্ম। আপনি কোনো কন্ট্রাক্টর অথবা কোনো ঠিকাদারকে দিয়ে বৃক্ষরোপণ করবেন, সেই বৃক্ষের অবস্থা আপনি এখন যা দেখাচ্ছেন তাই হবে। প্রকল্পের এমন অনিয়মের কথা জানতে পেরে হতবাক প্রশাসক আব্দুস সালাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদি কোনো ইনডিসিপ্লিন হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আশা করব যে ওই পথ থেকে সবাই সরে আসবেন। আর যদি ওই রকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেওয়া সেটা হবে। ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি করা প্রকল্পের সকল সুবিধাই পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান LN ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম। অসম্পূর্ণ প্রকল্পকে সন্তোষজনক বলে প্রতিষ্ঠানটিকে প্রত্যয়নপত্র দিয়েছেন রাজীব খাদেম ও তার সহযোগী প্রকৌশলীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। সমাজে অন্যায় ও অপরাধ দমনে কুরআনের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন
নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সেলিম উদ্দিন বলেন, কুরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করলে সমাজে গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ কমে আসবে। বলেন, ঢাকা মসজিদের শহর ও 400 বছরের ঐতিহ্যবাহী নগরী হলেও বর্তমানে এটি অপরাধীদের আস্তানায় পরিণত হচ্ছে। অপসংস্কৃতি ও অপরাধ বন্ধে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আয়োজকরা জানান, হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026-এ বিজয়ীদের জন্য মক্কায় হজ পালনের সুযোগ সহ মোট 30 লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে কওমি অলিম্পিক আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 14% উচ্চ সুদের ঋণ আর সাভার সিইটিপির ব্যর্থতায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কাঁচা চামড়া কারখানা। বিসিকের আমলাতান্ত্রিক জটিলতায় সম্ভাবনাময় খাতটি পরিণত হয়েছে কুটির শিল্পে। দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সংকটের কথা তুলে ধরেন চামড়া খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় মিলছে না বৈশ্বিক সনদ। এতে ন্যায্য দামের চামড়া রপ্তানি সম্ভব হচ্ছে না। কোরবানির মৌসুমে চামড়ার দামের নৈরাজ্য বন্ধে সরকারি কোল্ড স্টোরেজ এবং স্বতন্ত্র লেদার বোর্ড গঠনের দাবি জানান বক্তারা। তফসিল অনুযায়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন। প্রতিযোগী না থাকায় জেলা, বিভাগ ও ক্যাটাগরি সি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন 6 পরিচালক। রাজশাহী, রংপুর ও সিলেট এই 3 বিভাগ থেকে একাধিক মনোনয়নপত্র জমা না হওয়ায় তাদের বিজয়টা আগেই নিশ্চিত হয়ে গেছে। যাচাই বাছাইয়ে গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার জসিম উদ্দিন খানের মনোনয়ন বাতিলের কারণে নিশ্চিত হয়ে গেছে ঢাকা বিভাগের 2 পরিচালকও। তাতে ক্যাটাগরি 1 থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উতরে যাচ্ছেন 5 জন। ক্যাটাগরি সি থেকে 1 পরিচালকের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে শুধুমাত্র 1 জনেরই। তাই সেখান থেকে পরিচালক হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এদিকে ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালকের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে 18টি। ফুটবলের মতো জেলায় জেলায় হকির জন্য টার্ফ তৈরি করা হবে। এশিয়ান গেমসের বাছাই পর্বে রৌপ্য পদকজয়ী নারী হকি দল ও এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক অর্জনকারী নারী কাবাডি দলের সংবর্ধনায় এই কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলোয়াড়দের প্রেরণা যোগান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। রাজধানীর বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি ও কাবাডি দলের সংবর্ধনা স্থলে উপস্থিত হয়ে সোজা খেলোয়াড়দের কাছে চলে যান ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে তাদের সঙ্গে বিজয়ের গল্প শোনা ছাড়াও নিজ নিজ ক্ষেত্রের সমস্যার কথা শুনতে চান জাইমা রহমান। এ সময় সেগুলোর সমাধানের আশ্বাস দেন তিনি। এশিয়ান গেমসের বাছাই পর্বে রৌপ্য পদক জয়ী হকি দল ও এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক অর্জনকারী কাবাডি দলের সদস্যদের 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা দেখেছি যে ফুটবলের জন্য ছোট ছোট ফুটসাল গ্রাউন্ড হয়। ইতিমধ্যে আমাদের সেই ধরনের পরিকল্পনা রয়েছে যে আমরা শুধু ফুটসাল না, আমরা হকির জন্য ছোট ছোট ফুটসালের মতো আমরা গ্রাউন্ড করব, যাতে আমাদের 5 সাইড যে হকি খেলার যে প্রবণতা বা হকি খেলার জন্য যে সুযোগ সুবিধা করা দরকার সেটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব পর্যায়ক্রমে। এদিকে দেশ গঠনে খেলোয়াড়রা বড় ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি। আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা, সম্মিলিত উদ্যোগ এবং ধারাবাহিক পৃষ্ঠপোষকতা থাকলে বাংলাদেশ হকি আরও অনেক দূর এগিয়ে যাবে। অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকিতে অংশ নিতে চলা নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন করা হয় এদিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।
ক্ষুদে ফুটবলারদের মধ্য থেকেই বাংলাদেশে একদিন ম্যারাডোনা পেলের মতো খ্যাতিমান ফুটবলার তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দুপুরে ফিফা ও এএফসির নির্দেশনায় যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে দিনব্যাপী এএফসি গ্রাসরুট ফুটবল ডে এবং ওয়ার্ল্ড ফুটবল ডে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। খুলনা ও রাজশাহী বিভাগের 22টি ফুটবল একাডেমি থেকে আগত 800 ক্ষুদে বালক ও বালিকা এতে অংশ নেয়। এখান থেকে বাছাই প্রক্রিয়া শেষ করার পর তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ও বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও অনেক কৃতিত্ব অর্জন করতে পারবে। আমরা আশা করব এই একাডেমির থেকে এই যে কিশোররা এখানে বসে আছে এর মধ্যে থেকে বাংলাদেশে ম্যারাডোনা, পেলে, প্লাটিনি এই ধরনের খেলোয়াড় এক সময় সৃষ্টি হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।